সকালে ঘুম থেকে উঠে মার্কেটের দিকে রওনা দিলাম। পথিমধ্যে দেখলাম কিছু ছেলে একটা মেয়ের ওড়না ধরে টানাটানি করছে। দেখে মাথায় রক্ত উঠে গেছে। কি করি এখন? একা তো ওদের সাথে পারবো না। তাই তাড়াতাড়ি ক্লাবের ছেলেদের ফোন দিলাম। রাফি, হাবিব, শান্ত, তোরা কই? কিছু পোলাপান নিয়া মোহনার সামনে চলে আয়। দোস্ত তুই দাঁড়া, আমরা 2 মিনিটে আসতেছি। আমি দেরি না করে লাঠি নিয়ে ওদের মারতে আসলাম। পিছন থেকে কিছু ছেলে আমাকে ধরে ফেললো। আমি আর লড়তে পারলাম না। ওরা আমাকে মারতে লাগলো। ততক্ষণে আমার বন্ধুরা চলে আসলো। ছেলেগুলো আমাকে ছেড়ে দিল। বন্ধুরা কয়েক ঘা মারতেই সবগুলো লেজ গুটিয়ে পালালো। আমরা মেয়েটাকে ছাড়িয়ে নিলাম। এই মেয়ে, তুমি এখানে কি করছো? আর ওরা কারা? ভাইয়া, আমি কলেজে যাচ্ছিলাম আর এই ছেলেগুলো আমাকে জোর করে। ও আচ্ছা, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দেই। তারপর মেয়েটাকে বাড়ি পৌঁছে দিলাম। আপনাদেরকে বলা হয়নি, আমার যে কোনো বিপদে আমার বন্ধুরা সবার আগে এগিয়ে আসে। আমার জন্য ওরা জীবনও দিতে পারে। ওদের সাথে আমার ভাইয়ের সম্পর্ক। এবার চলুন আমার পরিচয়টা দিয়ে দেই। আমি সাইফুর রহমান, অনার্স প্রথম বর্ষে পড়ি। বখাটে একটা ছেলে। খাই দাই ঘুমাই, গল্প লিখি আর গান গাওয়ার ক্ষুদ্র প্রতিভা আছে। এবার গল্পে আসা যাক। বন্ধুরা যে যার মতো বাসার দিকে রওনা দিলাম। হঠাৎ একটা পুলিশের গাড়ি এসে আমার সামনে থামলো। কিছু অফিসার নেমে আমার হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলল। তারপর থানায় এনে লকআপে ঢুকালো। তারপর লাঠি নিয়ে এক ম্যাডাম আসলো। ম্যাডাম দেখে আমি গ্রাসিত। এত সুন্দর কোনো পুলিশ হতে পারে? আমি অন্য রাজ্যে হারিয়ে গেলাম। ম্যাডামের ডাকে বর্তমানে আসলাম। কি রাস্তায় রাস্তায় ঘুরে মারামারি করা হচ্ছে? কনস্টেবল সাহেব, কিছু গরম ডিম নিয়ে আসেন তো। ও মা, বলে কি? গরম ডিম দিয়ে কি করবেন ম্যাডাম? কি করব সেটা আনলেই দেখতে পারবা। বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছুই করিনি। ওই ছেলেগুলো একটা মেয়ের সাথে অসভ্যতা করেছে, তাই ওদের মেরেছি। চুপ, একদম কথা বলবি না। ততক্ষণে আমার বন্ধুরা উকিল সাহেবকে নিয়ে চলে আসছে জামিন নিয়ে। সেদিনের মতো বেঁচে গেলাম। না হলে যে রাগী পুলিশ ম্যাডাম একেবারে গরম ডিম দিয়ে দিত। আব্বু আম্মু কিছুই জানে না আমি যে এতক্ষণ শ্বশুরবাড়ি ছিলাম। কি ব্যাপার সাহেব, সারাদিন কোন রাজ্যে ছিলেন? বাবা বন্ধুদের সাথে একটু ঘুরতে গেছিলাম। এইসব আড্ডাবাজি আমার ঘরে চলবে না। ওকে বাবা। বাবার সামনে থেকে এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মা দুপুরের খাবার জন্য ডাক দিলেন। খুব খিদে পেয়েছে, মনে হয় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। সারাদিন কিছুই খাইনি। আবার খাইনি বললেও ভুল হবে। শ্বশুরবাড়িতে কয়টা ডান্ডার বাড়ি খেয়েছি। খাবার খাওয়ার জন্য টেবিলে বসলাম। কি ব্যাপার আমার গুণধর ছেলে, সারাদিন কোথায় ছিলেন? খাওয়ার সময় তো ঠিকই আসেন। মা, আমার যে কত বিজনেস তুমি জানো। সে বিজনেসে টাকা আসে না যায়। বেশি কথা না বলে খেয়ে আমাকে উদ্ধার কর। আর কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিলাম। বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম এক জায়গায় অনেক লোক জমা হয়েছে। আস্তে আস্তে সেখানে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেছে। দেখি সেদিনের পুলিশ ম্যাম কিছু বখাটে ছেলেকে হাতছা করে ধোলাই করছেন। আমি তো ভয় শেষ, তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়লাম। এবার আসুন পুলিশ ম্যামের পরিচয়টা দেই। ওনার নাম শিমলা, গায়ের রং দুধে আলতা, এখানকার থানার ভারপ্রাপ্ত মহাপরিচালক। গুন্ডা বদমাশরা ওনার নাম শুনলে ভয় কাঁপে। এবার গল্পে আসা যাক। সেখান থেকে এসে ক্লাবের বন্ধুদের সাথে আড্ডা দিলাম। কিরে, সেদিন কেমন দিল পুলিশ ম্যাম? শালা, তোদের সাথে আর কথাই বলবো না। সারাদিন খালি পচাস। সরি দোস্ত। কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। কিছু দূর যেতেই আবার পুলিশের গাড়ি এসে হাজির। কিন্তু আজকে ম্যাডাম শুধু একা গাড়িতে। এই ছেলে, এদিকে আসো। গাড়ির কাছে আসলাম। বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছুই করিনি। আরে ভয় পেও না, আমি তোমাকে ধরতে আসিনি।
আমার ভয়টা একটু কাটলো। গাড়িতে ওঠো, তোমার সাথে কথা আছে। কি কথা ম্যাম? বেশি কথা না বলে ওঠো বলছি। আমি গাড়িতে উঠে পড়লাম। ম্যাডামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি সুন্দর চাহনি, পরীর মতো চেহারা। আমি কিছু বুঝলাম না, এত সুন্দর মেয়েরা কেন যে পুলিশের চাকরি করে। এমন হা করে কি দেখছো? ম্যাডামের ডাকে বর্তমানে ফিরলাম। না মানে ম্যাডাম, কিছু না। তারপর ম্যাম যা জিজ্ঞেস করলেন তা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এই প্রেম টেম করো নাকি? গার্লফ্রেন্ড আছে? কি বলেন ম্যাডাম, নিজেকে সামলাতে পারি না, আর গার্লফ্রেন্ড সামলাবো কেমনে? ভালো ছেলে। সাবধান, কোনো মেয়ের দিকে তাকাবে না, আর কথাও বলবে না। যদি দেখি তাহলে একদম থানায় নিয়ে ভরে রাখবো। কি কাণ্ড, উনি তো রীতিমতো হুকুম চালাচ্ছে। আমি কি ওনার স্বামী নাকি? ওকে ম্যাম, আপনি যা বললেন তাই হবে। মনে থাকে জানো। আর তোমার নামটা তো জানা হলো না। ম্যাম, আমার নাম সাইফুর রহমান। কোন ক্লাসে পড়ো? অনার্স প্রথম বর্ষে পড়ি। চলবে। কি চলবে ম্যাডাম? কিছু না, চুপচাপ বসে থাকো। ম্যাম, আমি বাসায় যাব। ও, তাহলে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। ফোন নাম্বার দিয়ে কি করবেন ম্যাম? তোমার খোঁজ খবর নেব, কোথাও আবার অকারেন্স করো কিনা। আসলে ম্যাম, আমি ফোনই চালাই না। আব্বু আমাকে কোনো ফোন কিনে দেন নাই। ডাহা মিশা কথা, প্রতি মাসে 2টা কিনে আর 2টা বিক্রি করি। কি বলো, এত বড় ছেলে এখনো ফোন ইউজ করো না? আচ্ছা চলো আমার সাথে বাসায়, পরে যেও। কোথায় ম্যাম? চলো, গেলেই দেখতে পারবা। আমি আর কিছু বললাম না। গাড়ি চলল। গাড়িটা একটা বড় মোবাইল শপের সামনে এসে থামলো। ম্যাম বলল, তারপর নেমে শপিং মলের ভিতরে প্রবেশ করলাম। ম্যাম স্মার্টফোন দেখতে লাগলেন। দেখো তো এই ফোনটা পছন্দ হয় কিনা। ম্যাডাম, অনেক ভালো, কিন্তু কার জন্য? একজনকে গিফট করব। ও ভালো, তার নিশ্চয়ই পছন্দ হবে। তারপর ম্যাম ফোনটা কিনে নিয়ে বললেন, চলো। তারপর আমরা গাড়িতে গিয়ে বসলাম। ম্যাম আমার হাতে ফোনটা আর ওনার কার্ডটা দিয়ে বললেন, আমার নাম্বারটা সেভ করে রাখবা, অন্য কারো নাম্বার যেন না দিয়ে। ম্যাম কি দরকার ছিল আমার জন্য এত দামি ফোন কেনার? আমার ইচ্ছে হয়েছে তাই। তারপর ম্যাম আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিলেন। বাই, সি ইউ লেটার। বাই ম্যাম। যাক বাবা, সকালে কার মুখ থেকে উঠেছিলাম যে দিনটা এত ভালো গেল। বিনা ইনভেস্টমেন্টে 20,000 টাকা দামের ফোন পেলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু খাবারের জন্য ডাকছেন। সাইফুর, খাবার খেয়ে যা, আমরা বসে আছি। ওকে, আসতেছি আম্মু। তারপর খাবার খেতে টেবিলে বসলাম। কি আজকে এত খুশি খুশি কেন? ব্যাপার কি? কই কিছু না তো, আমার তো মুখটাই এমন। তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে আসলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, পুলিশ ম্যাম আমাকে এত দামি একটা ফোন কেন কিনে দিলেন? তাহলে উনি কি আমাকে ভালোবেসে ফেলেছেন? সত্যি বলতে আমিও প্রথম দেখাতে ওনার প্রেমে পড়ে গেছি, যাকে বলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট। প্রথম দেখায় প্রেম, এসব ভাবতে ভাবতে ফোনটা বেজে ওঠে। এত রাতে আবার কে ফোন করলো? নাম্বার চেয়ে দেখি পুলিশ ম্যাম। ওনার নাম্বার পুলিশ ম্যাম দিয়ে সেভ করে রেখেছিলাম। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কি করছো? কে আপনি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার পুলিশ ম্যাম। ও ম্যাম, আপনি? আমি তো আপনার কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলে কেন? এই যে আপনি আমার কত কেয়ার করেন তাই। ও আচ্ছা, শোনো, কাল সকালে রেডি থেকো, তোমাকে নিয়ে আসবো। ওকে ম্যাম। গুড নাইট। সেম টু ইউ ম্যাম। তারপর ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। ঘুম আসছে না, শুধু ম্যামের কথাই মনে পড়ছে। কিছুতেই ওনার চাঁদ মুখখানা ভুলতে পারছি না। কোনো রকম রাতটা পার করলাম। সকালে কে যেন আমাকে ডাকছে, খেয়াল না করে ঘুমিয়ে রইলাম। কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরলাম, কিন্তু আশ্চর্য, কোলবালিশটা আজকে এত নরম লাগছে কেন? যার একটু ঘুমাই। হঠাৎ অনুভব করলাম কি যেন নড়াচড়া করে আমার বুকের উপর। শালার কোলবালিশেরও কি হাত পা আছে নাকি? পরে যা দেখলাম তার জন্য 2 মিনিট পাগল ছিলাম। দেখি কোলবালিশ ভেবে ম্যামকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আমি চিৎকার করতে লাগলাম, আ। ম্যাম আমার মুখটা চেপে ধরলেন। এই চুপ, এত সারের মতো চেঁচাচ্ছ কেন? ম্যাম আপনি এখানে কেন? আমি এতক্ষণ আপনাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। চুপ ফাজিল পোলা, আমি আসছি তোমাকে নিতে। আন্টি বললো তুমি নাকি রুমে ঘুমাচ্ছ, তাই তোমাকে জাগাতে আসলাম। তুমিই তো আমাকে জড়িয়ে ধরে
সরি ম্যাডাম, আমি ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি ভেবেছিলাম কোলবালিশ। ঘুমের মধ্যে আমি কি করি কিছু ঠিক নাই। প্লিজ কাঁদবেন না। ওকে ওকে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তোমাকে নিয়ে বের হব। ওকে ম্যাম, আপনি 2 মিনিট বসেন, আমি 2 ঘন্টায় আইতাছি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। ম্যাম, আপনি একটু ড্রয়িং রুমে যান, আমি চেঞ্জ করব। আমি কোথাও যাব না, এখানেই চেঞ্জ করো। আমি চোখ বন্ধ করলাম। তারপর আমি তাড়াতাড়ি একটা সাদা শার্ট, প্যান্ট, ব্লেজার, শুজ পরে রেডি হলাম। ওয়াও, তোমাকে তো দারুণ লাগছে। থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম, শাড়িতেও আপনাকে দারুণ লাগছে, একদম পরীর মতো। হয়েছে হয়েছে, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। আর আন্টিকে বলো ফিরতে রাত হবে। তারপর আম্মুকে বলে বেরিয়ে পড়লাম। সারাদিন ম্যামের সাথে ঘুরলাম। রাতে ম্যাম তার এক বান্ধবীর বাসায় নিয়ে আসলেন। তার বান্ধবীর বাকি জন্মদিন। বাড়িটা কি সুন্দর করে সাজানো, আর এখানে সব মেয়ে মানুষ। এত মেয়ের মাঝে আমি খুবই অসহায়। তখন ম্যামের কিছু বান্ধবী আমাদের দিকে এগিয়ে আসলেন। নিজেদের মধ্যে বলতে শুরু করলো, আই আই দেখ, ছেলেটা কি স্মার্ট, হ্যান্ডসাম, কিন্তু এই ছেলেটা শিমলার সাথে কি করছে? এই শিমলা, তোর সাথে এই হিরোটা কে? একদম নজর দিবি না, চোখ তুলে ফেলবো। তা দুলাভাই কেমন আছেন? আমি এদের মুখে দুলাভাই ডাক শুনে অবাক। আমি এদের কোন বোনের জামাই? আমি কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে বললাম, জি ভালো, আপনারা? সবাই একসাথে বলল, দুলাভাই যখন এসেছে শালিরা কি খারাপ থাকতে পারে? আচ্ছা দুলাভাই, আমরা এখন আসছি, পরে কথা হবে। আর আমাদের বোনটাকে একটু সামলে রাখবেন, হারিয়ে যেন না যায়। আমি কথাবার্তা শুনে বারবার অবাক হচ্ছি। শালার বিয়েই করলাম না, তার আগেই দুলাভাই ডাক শুনতে হয়। আপাতত এসব চিন্তা বাদ দিতে হবে। এদিকে জন্মদিনের কার্যক্রম শুরু হয়ে গেল। রাতও প্রায় 12টা বেজে গেল। সবাই চিল্লাচিল্লিতে ব্যস্ত। শালার সবগুলাই মাইয়া। তাদের মাঝে আমি এক অসহায় হাড্ডি। কেক কাটা শুরু করলো শিমলার বান্ধবী হাসনা হেনা। কেক খাওয়া শেষে একে অপরের মুখে কেক মাখাতে ব্যস্ত। হঠাৎ চমকে উঠলাম, কে যেন আমার মুখে কেক মাখিয়ে দিয়েছে, যার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। চেয়ে দেখি শিমলার এক বান্ধবী। একটু আগে তার সাথে আমার পরিচয় হলো। আমার মাথায় রক্ত উঠে গেছে। রাগে ঘাটা থরথর করে কাঁপছে। ইচ্ছে করছে কষে একটা চরমারি মুহূর্তেই। ঠাস ঠাস তাকিয়ে দেখি শিমলা তার বান্ধবীর গালে চর বসিয়ে দিয়েছে। আমি তো দেখেই শেষ। যে কাজ আমি করব শিমলাই করে ফেললো। যাক বাবা, সবাই সব আয়োজন বন্ধ করে দিয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। তো সাহস কি করে হয় ওর গালে কেক মাখানোর, ওর গালে হাত দেওয়ার? বান্ধবী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শিমলা আমার কাছে এসে নিজের শাড়ি দিয়ে আমার মুখটা পরিষ্কার করে দিল। আমি হাঁ করে শিমলার কর্মকাণ্ড দেখছি, সাথে বাকি সবাই। তারপর শিমলা আমার হাতে ধরে টেনে সেখান থেকে নিয়ে আসে, আমাকে গাড়িতে এসে বসালো। তারপর আমি আর ম্যাডাম কোনো কথা বললাম না। সাইফুর কাল একটু পার্কে দেখা করতে পারবে? আমি কোনো কথা বললাম না। শিমলা কি বলছে আমার কোনো খবর নাই। আমি শুধু শিমলার দিকে তাকিয়ে রইলাম। কি করলো মেয়েটা? কি হলো সাইফুর, আমি কি বলছি শুনতে পেরেছো? না ম্যাডাম, কি যেন বলছিলেন। এই তুমি সারাদিন ম্যাডাম ম্যাডাম বলো কেন? শিমলা বলে ডাকবে, মনে থাকে যেন। ওকে। কালকে পার্কে চলে আসবে, ওকে? ওকে ম্যাম। থুক্কু শিমলা। তারপর পুলিশ ম্যাম মানে শিমলা আমাকে বাসার সামনে নামিয়ে বাই বলে চলে গেল। আমিও রুমে চলে আসলাম। বারবার শিমলার আজকের পাগলামিগুলো মনে পড়ছে, কিন্তু হঠাৎ মনে প্রশ্ন জাগলো, শিমলা আমাকে কাল পার্কে কেন দেখা করতে বলল? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খবর নাই। সকালে উঠে পার্কের দিকে রওনা দিলাম। পার্কের কাছে যেতেই যা দেখলাম, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাটিতে বসে পড়লাম। দেখি পুলিশ ম্যাম মানে শিমলার রক্তমাখা শরীর নিয়ে রাস্তায় পড়ে আছেন। কেউ ধরছেন। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। দৌড়ে ম্যামের কাছে আসলাম। ম্যামকে কোলে তুলে নিলাম। হাসপাতালের দিকে রওনা দিতে লাগলাম। তখনই একটা পুলিশের গাড়ি এসে আমার সামনে থামলো। ভাই, ম্যাডামকে তাড়াতাড়ি গাড়িতে উঠান। আমি কিছু না ভেবে তাড়াতাড়ি ম্যামকে গাড়িতে তুললাম। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, জানি কেন নিজেকে কন্ট্রোল করতে পারছি না। হাসপাতালের সামনে এসে আমি আর পুলিশ অফিসার ম্যামকে আইসিইউতে পাঠালাম। আমার ভেঙে পড়া দেখে পুলিশ অফিসার বলল, আচ্ছা ভাই, ম্যাডাম আপনার কে হয়? আমি কে না হয় পরে জানলেন, আগে বলুন ম্যামের এই অবস্থা কি করে হলো? আপনি কিছু জানেন? তারপর পুলিশ অফিসার মানে ম্যামের সহকারী বলতে শুরু করলো, তাহলে শুনুন, আমি হলাম এই এলাকার থানার পুলিশের সহকারী মহাপরিচালক। 1 মাস আগে শিমলা ম্যাম এখানে পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক হিসেবে জয়েন করেছিল।
এখানকার মেয়র জামিল সাহেব ম্যাডামকে অন্যায় অফার করে কিনতে চেয়েছিল। ম্যাম রাজি না হওয়াতে ম্যামকে নানা রকম হুমকি দেয়। একদিন জামিল সাহেবের বখাটে ভাই সোহেল একটা মেয়েকে ধর্ষণ করে। ম্যাডাম তাকে থানায় ধরে এনে মারধর করে, কিন্তু জামিল সাহেব তার ভাইকে পলিটিক্যাল পাওয়ার দিয়ে সারিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় ম্যামকে মেরে ফেলার হুমকি দেয়। তাই তো আজ ম্যামকে মেরে ফেলতে চেয়েছে। ম্যামের সহকারী কথা শুনে রাগে আমার শরীর কাঁপতে লাগলো। ইচ্ছে করছে ওই শালা জামিলকে কাঁচা খেয়ে ফেলি। আমাকে এখনো চিনে না। মেয়র জামিলকে আমি ভালো করে চিনি, উনিও আমাকে ভালো করে চিনে, কারণ এর আগে আমি ও আমার বন্ধুরা মিলে ওর লোকজনকে বহুবার মেরেছি। তারপর ডাক্তার আসলেন। শুনুন, ওনার ইমিডিয়েটলি O+ ব্লাড প্রয়োজন। আমাদের এখানে আপাতত এই গ্রুপের রক্ত নেই। যেখান থেকে পারেন রক্ত নিয়ে আসুন। ডাক্তার সাহেব, আমার ব্লাড গ্রুপ O পজিটিভ, প্লিজ আমার কাছ থেকে রক্ত নিন। তাহলে তাড়াতাড়ি আমার সাথে আসুন। আমি গিয়ে রক্ত দিলাম। শরীরটা ক্লান্ত লাগছে, কাউকে বুঝতে দেইনি। বাইরে গিয়ে ম্যামের সহকারীকে বললাম, ভাই আপনি এখন বাসায় চলে যান, আমি এখানে আছি। ওকে ভাই, ম্যামের দিকে খেয়াল রাখবেন, আমি পরে আবার আসব। আমি আস্তে করে ম্যামের কাছে বসে পড়লাম। ম্যাম গভীর ঘুমে আচ্ছন্ন। ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। অনেকক্ষণ পর ম্যামের জ্ঞান ফিরল। ম্যাম আস্তে আস্তে চোখ খুললেন আর সরাসরি আমার দিকে তাকালেন। সাইফুর, তুমি আর আমি কোথায়? শিমলা, তুমি এখন হাসপাতালে। তুমি রাস্তায় রক্তাক্ত হয়ে পড়েছিলে, আমি তোমাকে হাসপাতালে নিয়ে আসলাম। তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের কাউকে ছাড়বো না, কুকুরের মতো মারবো। ম্যাম কান্না করতে শুরু করলেন। শিমলা প্লিজ কেঁদো না, আমি আছি তো তোমার সাথে। সাইফুর, তুমি আমাকে কখনো একা ছেড়ে যাবে না তো? আমি কোথাও যাব না। সাইফুর, আমি তোমাকে পার্কে দেখা করতে বলেছিলাম, জানো? কেন বলো তো? কারণ আমি তোমাকে সময়ের ব্যবধানে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি কিছুই চিন্তা করতে পারি না। প্লিজ অ্যাকসেপ্ট মি। আসলে আমিও পুলিশ ম্যাম মানে শিমলাকে খুব ভালোবেসে ফেলেছি। ওর মায়াবী চেহারার প্রেমে পড়ে গেছি। শিমলা, তুমি কি বলছো? আমি একটা বেকার ছেলে, কোনো ইনকাম নেই আমার। আমি তোমাকে কিভাবে চালাবো? আমি তো নিজেই চলতে পারি না। অনিচ্ছা সত্ত্বেও কথাগুলো বললাম। তোমার কিছু করার দরকার নেই, তুমি শুধু আমাকে ভালোবাসবে। আমার যা আছে তা দিয়ে আজীবন বসে খেতে পারবো। তাছাড়া আমার এখনো চাকরি আছে। আমি কোনো কথা না বলে চুপ করে বসে রইলাম। কিছু না বলতেই শিমলা আমার শার্ট ধরে টান দিয়ে নিজের গায়ের উপর ফেললো। এবার বলল, বলো আমাকে ভালোবাসো। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। ম্যাম খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমিও পরে ম্যামকে জড়িয়ে ধরলাম। আমি শিমলার জন্য রিলিজ লেটার নিয়ে আসলাম। এতদিন হাসপাতালে থেকে মেয়েটা কেমন শুকিয়ে গেছে। আমি ওর মায়ায় জড়িয়ে পড়লাম। আমি ম্যামকে নিয়ে হাসপাতালে থেকে বের হতেই ম্যামের সহকারী শাকিল ভাই হাজির হলেন। ম্যাম আমার কাঁধে হাত দিয়ে রুম থেকে বের হচ্ছেন। আমাদের এভাবে দেখে শাকিল ভাই তো অবাক। আরে শাকিল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শাকিল ভাই, আপনি জানতে চেয়েছিলেন না আপনার ম্যাম আমার কি হয়? হ্যাঁ। আপনাদের ম্যাম হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমি ওনার সামনে কথাটা বলতেই ম্যাম লজ্জায় আমার বুকে মুখ গুজলেন। সরি স্যার, আমি চিনতে পারি নাই। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? ভাই বললে খুশি হব, তাছাড়া আমি আপনার বয়সে ছোট। ওকে ভাই, চলুন। ম্যাম চলুন, আপনাকে বাসায় পৌঁছে দেই। আচ্ছা চলুন। তারপর শাকিল ভাই আমাদের ম্যামের বাসায় ছেড়ে দিলেন। ম্যাম আমি থানায় যাই, অনেক ফাইল পড়ে আছে। আর হ্যাঁ ম্যাম, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আসবেন না, আমি সব সামলে নেব। তারপর শাকিল ভাই সেখানে চলে গেলেন। আমি ম্যামকে নিয়ে বাসায় ঢুকলাম। ম্যামের বাসাটা 3 তলা ছাদ বিশিষ্ট। ম্যামকে আস্তে করে নিয়ে ওর রুমে শোয়ালাম। মাথায় হাত বুলিয়ে দিলাম। শিমলাকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আব্বু আম্মু নিশ্চয়ই চিন্তা করছে। শিমলা, তুমি চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, আমি আসছি। অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আমি আবার সকালে আসবো। প্লিজ যেও না, রাতটা এখানে থেকে যাও। আমার মা বাবা রাজশাহী, আমাদের পুরনো বাড়িতে। আর তারা এখনো জানে না যে আমার এই অবস্থা। আমার খুব ভয় হচ্ছে। তুমি কি বলছো? আমার এখানে থাকাটা উচিত হবে না? সবাই বাজে মন্তব্য করবে। কেউ কিছু বলবে না, আর বললে একদম থানায় নিয়ে ভরে রাখবো। শিমলা অনেক জোরাজোরি করলো। আমি রাজি হয়ে গেলাম, কারণ এ অবস্থায় শিমলাকে একা ফেলে যাওয়া ঠিক হবে না। আব্বুকে ফোন করে বললাম আমি আজ বন্ধুর বাসায় থাকবো, রাতে ফিরতে পারবো না, কোনো চিন্তা না করতে। ঠিক আছে, আমি সোফায় ঘুমাবো। তোমার বিশ্বাস নাই? কি করে বসো। ওকে ওকে। আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে কারো চিৎকার শুনে ঘুম ভেঙে গেছে। উঠে দেখি শিমলা। শিমলা, তোমার কি হয়েছে? চিৎকার করলে কেন?
আমি আসলে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম। ও ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। এই না, আমি একা ঘুমাতে পারবো না, আমার ভয় করছে। তুমি খাটে এসে ঘুমাও। আচ্ছা ঘুমাবো, কিন্তু মাঝখানে বালিশ থাকবে। আর এতটুকু সাহস নিয়ে আসামিদের ধরো কিভাবে? স্বপ্ন দেখেই ভয় পাও? আসলে পুলিশের পোশাক পরলে শরীরে একটা ভাব চলে আসে। হয়েছে হয়েছে, কেমন সাহসী তা তো দেখতেই পাচ্ছি। এবার ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। তারপর মাঝখানে কোলবালিশ দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি শিমলা বাচ্চা মেয়েদের মতো আমার বুকের উপর পা তুলে ঘুমিয়ে আছে। আমি ওকে সরিয়ে ফ্রেশ হয়ে আসলাম। শিমলা উঠো, ফ্রেশ হয়ে নাও, ওষুধ খেতে হবে। তারপর শিমলা উঠে ফ্রেশ হয়ে নিল। আমি শিমলাকে বাইরে থেকে খাবার এনে খাইয়ে দিলাম। আমি হালকা কিছু খেয়ে নিলাম। এভাবে প্রায় 15 দিন লাগলো শিমলার সুস্থ হতে। সাইফুর, আমি আজকে একটু থানায় যাব। আমি কতদিন যাইনি, কত কেস পড়ে আছে কে জানে। ওকে চলো, তোমাকে পৌঁছে দিই। ওকে চলো। তারপর শিমলাকে ওর গাড়িতে করে থানায় নিয়ে আসলাম। আমাকে আর শিমলাকে হাত ধরে আসতে দেখে থানার সবাই অবাক, কারণ কিছুদিন আগে তারাই আমাকে ধরে এনেছিল। অবাক হওয়াটা স্বাভাবিক। সবাই দাঁড়িয়ে শিমলাকে সালাম দিল। কেমন আছেন ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ। তারপর শিমলা আমাকে নিয়ে ওর কেবিনে ঢুকলো। সাইফুর, বলো কি খাবে? স্পেশাল কিছু খাবো। বলো স্পেশাল কি খাবে? আজ তুমি যা খেতে চাইবে তাই খাওয়াবো, কারণ এখন তুমি আমার অতিথি। তোমার মিষ্টি ঠোঁট দুটো খাবে। এটা বাসা না, থানা। এখানে এসব চলবে না। বাসায় যেয়ে নেই, তারপর দেখা যাবে। না আমি এখন খাবো, আমার সহ্য হচ্ছে না। এই বলে আমি শিমলার দিকে এগিয়ে আসতে লাগলাম। শিমলা পিছনে যেতে লাগলো। এই কাছে আসবে না, আমার লজ্জা করে। আমি ওকে আর কিছু বলতে না দিয়েই 4 ঠোঁট এক করে দিলাম। আহ কি মিষ্টি তোমার দুটো। কিন্তু দরজার দিকে তাকিয়ে দেখি শাকিল ভাই মুচকি হাসছে, কারণ দরজাটা খোলা ছিল। ম্যামের চোখ পড়তেই শাকিল ভাই চলে গেল। এভাবে 5 মিনিট থাকার পর ছেড়ে দিলাম। জানেমান, তোমার ঠোঁট জোড়া এত মিষ্টি কেন? তোমার ঠোঁট দুটো দেখলে আমি লোভ সামলাতে পারি না, শুধু কিস করতে ইচ্ছে করে। যা লুচু ছেলে, একটুও শরম নাই। সবাই দেখে ফেলছে আমাদের। দেখলে তো ভালো হইছে, তাদের একটু সিনেমা দেখার শখ হইছে। হ্যাঁ শয়তান, যাও, এখন অনেক ফাইল পড়ে আছে। আচ্ছা যাচ্ছি, ফোন করবে কিন্তু। ওকে যাও। তারপর আমি থানা থেকে বের হতে লাগলাম। বের হতে বড় ধরনের শক খেলাম। মেয়র জামিল ও তার ভাইয়েরা থানার দিকে যাচ্ছে। আমি বুঝতে পারলাম কুছ তো গড়বড় হ্যায়। ওরা আবার শিমলার কোনো ক্ষতি করবে না তো? শালাকে তো বিশ্বাস নেই। শালা তোদের আজকে পেয়েছি। আমার শিমলার গায়ে হাত তুলেছিস, তোদের একটাকেও বাড়ি ফিরতে দিব না। দেখি তোগো কোন বাপে আয়া বাসায়। তাড়াতাড়ি ক্লাবের ছেলেদের ফোন করলাম, সবাই আমার ফ্রেন্ড। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসলো। রাফি তোরা এখানে দাঁড়া, আমি ভিতর থেকে আসতেছি। থানার ভিতরে ঢুকলাম। এই, কোথায় যাচ্ছিস? মেয়রের বদমাশ ভাই আমার কলার ধরে বলল। মাথায় রক্ত উঠে গেছে। রাগের মাথায় মেয়রের ভাইয়ের টান বরাবর আঘাত করলাম। টান ফেটে রক্ত পড়ছে। থানার ভিতরে চিৎকার শুনে আমার বন্ধুরা চলে আসলো। তারপর মেয়রের লোকদের ধরে বাইরে নিয়ে গেল, কারণ আমরা বন্ধুরা ছিলাম 100 জনের মতো, আর ওরা মাত্র 10 জন। শিমলার কেবিনের দিকে নজর গেল। দেখলাম শিমলার কেবিন বন্ধ, আর ভেতরে শিমলার চিৎকার শোনা যাচ্ছে। আমি লাথি মেরে কেবিনের দরজা ভেঙে ফেললাম। দেখি মেয়র জামিল বলছে, শালি, তোকে একবার মেরে ফেলতে চেয়েছি, কিন্তু তোর ভাগ্য ভালো বেঁচে গেছিস। কিন্তু আজ তোর এমন অবস্থা করব, কোথাও মুখ দেখাতে পারবি না। তারপর শিমলাকে জড়িয়ে ধরে শিমলার চিৎকার করছে। আমি ম্যামের লাঠি নিয়ে ঠাস করে মেয়র জামিলের মাথায় আঘাত করলাম। শালা মাটিতে লুটিয়ে পড়ল। আর একটা মারতেই শাকিল ভাই আমার লাঠি ধরে ফেলল। সাইফুল ভাই এভাবে মারলে তো মরেই যাবে। শালা আগে সুস্থ হোক, তারপর পাছায় গরম ডিম দিব। মেয়র হয়েছে বলে যা ইচ্ছা তাই করবে নাকি? তারপর শিমলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল, কান্না শুরু করলো। শাকিল ভাই, আপনারা থানায় থাকতে এ অসভ্যটা থানায় এসে অসভ্যতামি করার সাহস পায় কি করে? আসলে ভাই, আমি একটা আসামি ধরতে গিয়েছিলাম, এসেই দেখি এই অবস্থা। আর বাকিরা চাকরি হারানোর ভয়ে কিছুই বলে না। তারপর পুলিশ অফিসারদের কিছুক্ষণ জ্ঞান দিলাম। ওরা মেয়র জামিলকে টেনে হাসপাতালে নিয়ে গেল। আমিও শিমলাকে নিয়ে বেরিয়ে পড়লাম। শিমলা এখনও আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি গাড়ি ড্রাইভ করে শিমলার বাসার সামনে চলে আসলাম। ওর কান্না যেন কিছুতেই থামছে না। আমি ওকে নিয়ে ওর রুমে গেলাম। তুমি কেন ওদেরকে মারতে গেলে? তোমার কোনো ক্ষতি করে? ও বদমাসটা আমার কিছুই করতে পারবে না। ও তোমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছে। তোমার যদি কোনো কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো? এত ভালোবাসো আমায়? হুম,
নিজের জীবনের থেকেও বেশি। শিমলা একটা দুষ্টু হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরল। ওর গোলাপি ঠোঁট আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিলাম। এভাবে 5 মিনিট থাকার পর শিমলা বলে উঠল, বিয়ে করবে আমায়? হুম। সত্যি? 3 সত্যি। সাইফুর, তুমি আজ আমার কাছে যা চাও আমি তাই দিব। সত্যি দিবা? হুম। আমি শুধু তোমার গোলাপি ঠোঁটের কোমল পরশ পেতে চাই। এই বলে আমি শিমলার খুব কাছে চলে আসলাম। দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শিমলা বিছানায় পড়ে গেল। বাকি ইতিহাসটা আমাদের মধ্যেই থাক। শিমলা, আজকে তোমাকে মা বাবার কাছে নিয়ে যাব, কিন্তু শোনো, আমি আগে বাসায় যাব, তার কিছুক্ষণ পর তুমি বাসায় আসবে। শিমলাকে সব বুঝিয়ে দিলাম। আমি বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন অনেক ধকল গেছে, বিছানায় শুতেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কিছুক্ষণ পর শিমলা আমাদের বাসায় আসলো। কলিং বেল চাপ দিতে আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু শিমলাকে আগে থেকে চিনে, কারণ শিমলা এর আগে একবার আমাদের বাড়িতে এসেছে। পাঠক পাঠিকাদের নিশ্চয়ই মনে আছে। কি ব্যাপার মা, তুমি হঠাৎ? আন্টি, আপনার ছেলে কোথায়? আমি ওকে অ্যারেস্ট করতে এসেছি। কেন মা, আমার সাইফুর কি করেছে? অনেক বড় অপরাধ করেছে আপনার ছেলে। একটা নিরীহ মেয়ের মন চুরি করেছে। মেয়েটা ওর জন্য রাতে ঘুমাতে পারে না। শিমলা এক নিঃশ্বাসে বলে ফেলল। শিমলার কথা শুনে আম্মু আর হাসি থামাতে পারছে না। মা, আমার ছেলে কোন মেয়ের মন চুরি করেছে শুনি? আমি তার চাঁদ মুখখানা দেখতে চাই। কার আবার? আমার। কথাটা বলে শিমলা জিহ্বায় কামড় দিল। আয় হায়, কি বলে ফেললাম! শিমলা লজ্জায় মাথা তুলতে পারছে না। আম্মু বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসি দিল। ও মা, তাই নাকি? আমার সাইফুর তোমার মন চুরি করেছে? আমার অপদার্থ ছেলেটা এতদিন একটা কাজের কাজ করলো। এত মিষ্টি একটা মেয়ে। শিমলা আম্মুর পা ছুঁয়ে সালাম করলো। মা আর শিমলা নিচে বসে করছে। আমি রুমে নাক টেনে ঘুমিয়ে আছি। হঠাৎ কে যেন আমার পা ধরে টেনে খাটের নিচে ফেলে দিল। আমি চিৎকার করে উঠলাম, কোন শালারে আমার ঘুমটা নষ্ট করলো? আমি তোর শালা? তলে তলে টেম্পু চালো, আমরা বললেই হরতাল। আমার চাচাতো বোন ইভা। কি হইছে? বলছি তো নাকি? নিচে গিয়ে দেখ কি হয়েছে। হারামি আমার মন ভেঙে দিল। ঠাডা পড়বো তোর উপর, ঠাডা। তারপর নিচে নেমে দেখি আম্মু, আব্বু আর আমার ছোট বোন তাহমিনা মিলে শিমলার সাথে গল্প করছে। আম্মু বলল, কি ব্যাপার আমার গুণদর ছেলে? এত এগিয়েছেন আর আমরা কিছুই জানি না? এত মিষ্টি একটা মেয়ের মন চুরি করেছে, অথচ আমরা কিছুই জানি না? আমি লজ্জায় শেষ। তোরা কেউ মাইরালা আমারে। আন্টি, আমার মাম্মি আর বাপি সাইফুরকে দেখতে চেয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কালকে সাইফুরকে নিয়ে রাজশাহী রওনা দিব আর আমাদের বিয়ের কথাটা ফাইনাল করব। আব্বু আম্মু সবাই রাজি হলো। তারপর শিমলা বাসার দিকে রওনা দিল, কিন্তু আম্মু যেতে দিল না। মা শিমলা, আজকে তুমি এখানেই থাকো, এখান থেকেই রওনা দিও। ওকে আন্টি। আন্টি না, আম্মু বলো। ওকে আম্মু। সেদিন রাতে শিমলা আমাদের বাড়িতে থেকে যায়। রাতে অনেক খোশ গল্প করলাম। তারপর সবাই যে যার মতো ঘুমিয়ে পড়লাম। আমি আমার রুমে আর শিমলা আমার বোন তাহমিনার রুমে ঘুমিয়ে পড়লাম। সকালে পরে শিমলা আমাকে জাগিয়ে আব্বু আম্মুকে সালাম করে সবার থেকে বিদায় নিয়ে আমি আর শিমলা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। আমি রাজশাহীর কিছুই চিনি না। জীবনে প্রথম যাব, কি কাণ্ড! আমি আর শিমলা ট্রেনে উঠলাম। স্টেশনে যে কত মানুষ, আমাকে তার কোনো হিসাব নেই, কারণ আমি পুলিশিনীর বয়ফ্রেন্ড। পাঠক ভাইয়েরাও পারলে পুলিশিনী বিয়ে কইর, তাহলে রাস্তায় রাস্তায় সালাম পাবা। ট্রেনে উঠে শিমলাকে জানলার পাশের সিটটা দিলাম। শিমলা আমার কাঁধে মাথা থেকে ঘুমিয়ে পড়ল। ট্রেন চলছে, আমি বাইরের প্রকৃতি দেখছি। কিছুক্ষণ পর শিমলাকে উঠিয়ে হালকা কিছু খাইয়ে দিলাম, সাথে আমিও খেয়ে নিলাম। ট্রেন আমাদের গন্তব্য স্টেশনে থামলো। আমি শিমলাকে বললাম, শিমলা, ট্রেন তো থেমে গেছে, আমরা কি এখন নামবো? ও হ্যাঁ, নামো। তারপর আমরা শিমলাদের বাসার দিকে রওনা দিলাম। বাড়িটা অনেক পুরনো, কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নেই। 3 তলা বাড়ি। আমরা বাসার ভিতরে ঢুকতে অনেকগুলো মেকআপ সুন্দরী আমাদের ঘিরে ধরলো। শিমলা, এটা আমাদের দুলাভাই। আহ, কি কিউট! কোথায় পেলি এই হিরোকে? আমি লজ্জায় মাথা তুলতে পারছি না। আগে পরিচয় হলে দুলাভাইকে নিয়ে পালিয়ে যেতাম। শিমলা রেগে গিয়ে চোখ গরম করে ওই মেকআপ সুন্দরীর দিকে তাকালো। এই, তোরা দেখেছিস ওদের কি ভালোবাসা? আমরা একটু দুলাভাইয়ের সাথে প্রেম আলাপ করবো, সেটাও সহ্য হয় না। শিমলাকে উদ্দেশ্য করে মেকআপ সুন্দরীরা বলছে আর জোরে জোরে হাসছে। তখন একজন 40 বছরের মহিলা এসে বলল, মা শিমলা, জামাই বাবাজিকে নিয়ে ভিতরে আয়। আমি বুঝতে পারলাম উনি শিমলার মাম্মি। আমি ওনাকে সালাম করলাম। উনি আমাকে ধরে ফেললেন। তারপর আঙ্কেল আন্টি
আমার মা বাবা সম্পর্কে জিজ্ঞেস করলো। আঙ্কেল বলল, বাবা, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। তার চেয়ে বড় কথা হলো তোমাকে শিমলা পছন্দ করেছে। ওর পছন্দই আমাদের কাছে সব। আমি চাই তোমার বাবা মার সাথে কথা বলে তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিয়ে দিতে। আঙ্কেল আপনারা যা ভালো মনে করেন। শিমলা বিয়েটার কথা শুনে মাথা নিচু করে আছে লজ্জায়। আমরা খাবারের পর্ব শেষ করলাম। শিমলা আমাকে আমার থাকার রুমটা দেখিয়ে দিল। রুমটা বেশ সাজানো গোছানো। রুমে ঢুকে শিমলা দরজা বন্ধ করে দিল। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। কি ব্যাপার শিমলা, আজ এত খুশি খুশি লাগছে? শিমলা লজ্জায় মাথা গুজে আছে। এসো তোমার লজ্জা দূর করে দিই। শিমলা চলে যেতে লাগলো। আমি হাত ধরে ফেললাম, টেনে ওর ঠোঁট চেপে ধরলাম। আহ কি মিষ্টি। হঠাৎ কোথা থেকে যেন একটা 6-7 বছরের মেয়ে এসে বলল, এই ছেলে, তুমি আমার আপুকে কিস করলে কেন? আমাকে চোখে দেখো না? আমি কি কিউট। হাজারো ছেলে আমার উপরে বাস খায়, থুকো, ক্রাশ খায়। আমি পিচিটার কথা শুনে 1 মিনিট পাগল ছিলাম। মাইরালা বলে কি পিচ্ছি মেয়েটা? এই পিচ্ছি তোমার উপর ছেলেরা বাস খায়, থুক্কু ক্রাশ খায়, ঢপ দেওয়ার জায়গা পাও না আর? ওই বুইড়া খাটাস, একদম পিচ্ছি বলবে না। আমার বয়স 6 বছর, আর আমি জানি আমি দেখতে অনেক সুন্দরী, আপুর চাইতেও। না না, তুমি তো ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী। কি বলো তুমি আমার সাথে? ঐশ্বরিয়া রায়ের চাই? কোথায় সেও জাতি আর কোথায় হারাম জাতি? আমি হলাম সেও জাতি। হাই হাই কয় কি পিচ্ছিটা? আল্লাহ দড়ি ফালাও, আমি উপরে উঠা যাই। আর বুইড়া খাটাস, তুমি চাইলে আমাকে প্রপোজ করার একটা চান্স নিতে পারো। অ্যাকসেপ্ট করবো কি করবো না সেটা পরে ভেবে দেখবো। হাই, তুমি এসব শোনার আগে আমাকে নিলা না কেন? বিথি, তুই যাবি এখান থেকে? সব সময় শুধু পাটনামি। যাচ্ছি যাচ্ছি। আর এই হিরো শোন, চান্স মিস করো না, পরে পস্তাবে। বিথি চলে গেল। আমি আর শিমলা হাসতে লাগলাম। বিথি মেয়েটা বয়সের চাইতেও বেশি পাক না। একদিনে যে কোনো ছেলের মাথা খারাপ করে দিবে। পাঠক ভাইরা সাবধানে থাইকো। শিমলা আমাকে একটা উম্মা দিয়ে চলে গেল। আমি একটু ঘুমিয়ে পড়লাম। সারাদিন অনেক জার্নি করেছি, খুব ক্লান্ত লাগছে। শুয়ে পড়তেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। বিকেলে শিমলার ডাকে ঘুম ভাঙলো। ক্লান্ত শরীর নিয়ে উঠতে মন চাইছে না, তবু উঠলাম। কি ব্যাপার সাহেব, ঘুম ভাঙলো? কোথায় একটু আদর করবে না, করে উনি শুধু ঘুমায়। আমার লক্ষ্মীটি রাগ করে না, আসলে খুব ক্লান্ত লাগছে তাই উঠতে মন চাইছে না। ও আচ্ছা শোনো, তোমার ওঠা লাগবে না, আমি তোমার খাবার নিয়ে আসবো। আচ্ছা। শিমলা আমার রুম থেকে চলে গেল। সবাই রাতের খাবারের জন্য বসলো। মা শিমলা, সাইফুর বাবাজিকে খেতে ডাক। আম্মু ও ক্লান্ত, অনেক জার্নি করে আসছে তো। মাম্মি, তুমি আমাকে খাবার দিয়ে আসছি। আচ্ছা মানে? শিমলা খাবার নিয়ে আমার রুমে আসলো। আমার বাবুটা ওঠো, খাবার খাবে। তুমি খেয়েছো? নিশ্চয়ই খাওনি, এসো আমার সাথে খাবে। তারপর আমি আর শিমলা একে অপরকে খাইয়ে দিতে লাগলাম। হঠাৎ আমার মুখে প্রচণ্ড ঝাল অনুভব করলাম। আমি ঝাল একদম খেতে পারি না, আমি কোনো কথা বলতে পারি না। শিমলা আমাকে পানি দিল। পানি খেয়ে ঝাল আরও দ্বিগুণ বেড়ে গেল। আচমকা শিমলা আমাকে টেনে ও ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। মুহূর্তেই আমার সব ঝাল দূর হয়ে গেল। কি সাহেব, ঝাল গেল? ঝাল না যে কোনো উপায় আছে? যে মিষ্টি খেলাম, খাবারটুকু খেয়ে নিলাম। শিমলা কিছু বলবে? ও বুঝতে পেরেছি, বিয়ের আগেই তো সব সেরে ফেলেছো, এখন বলতে কিসের লজ্জা? তারপর শিমলা আমাকে উম্মা দিয়ে চলে গেল। পরের দিন আমি আর শিমলা ঢাকায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছি। তার জন্য আমি রেডি হচ্ছি, সাথে শিমলাও। এমন সময় আমার রুমে শিমলার পিচ্চি বোন বিথি এসে হাজির। কি রে বুইড়া খাটাস, চান্স না নিয়েই চলে যাচ্ছিস? আমার বোনের মধ্যে কি পেয়েছিস যা আমার মধ্যে নেই? হালার হোমন্দির বইনে বলে কি, তুই কি মিস করছিস নিজেও জানিস না। মাইরালা, এক জ্বালায় বাসি না ঘরে ঢুকছে সাপ, আর এক জ্বালায় বাসি না বৌতিকা ওই বাপ। আমার সোনার কিউট শালিকা, আমি তোমার বোনকে ভালোবাসি। চিরদিন আমার আকাশ, তোমার বইনের বাতাস, তোমার গলায় দিছে ফাঁসি। আমার সোনার পাকনা পিচ্চি শালিকা, আমি তোমার বোনকে ভালোবাসি। যা হারামজাদা, আর কোনোদিন যেন তোর মুখ না দেখি বুইড়া খাটাস। আমার হোমন্দির বোন রাগ করছে মনে হয়। শোন শালিকা, তোমার বোনের সাথে আমার ইয়ে হয়ে গেছে, তাই তোমাকে নিয়ে ভাবার টাইম নাই, বুঝলা? ও মা, কি কাণ্ড! ও তাহলে আমি এখন চাই। এই বলে বিথি দৌড়ে চলে গেল। আমি পিছন থেকে ডাকলাম, ওই হোমন্দির বইন, আয় তোরে নিয়ে পালাইয়া যায়। শিমলা সেজেগুজে রেডি, আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আজকে আমার পাগলিটাকে পরীর মতো দেখাচ্ছে। একবার বিয়েটা করে নেই, তারপর সুদে আসলে বের করব। তার উপর আবার বউয়ের পয়সায় বসে খাবো। কি কাণ্ড! শাশুড়ি মা আর শ্বশুর ফাদারের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর আমার পাগলিটা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ঢাকায় পৌঁছে
সোজা আমাদের বাড়িতে চলে আসলাম। কিরে বাবা, তোরা আসছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, কোনো সমস্যা হয়নি। এবার ভেতরে আয়। আর শোন, আগামী সোমবার তোর আর শিমলা মামুনির বিয়ে। আমি শিমলা মামুনির মায়ের সাথে কথা বলেছি, তারা সম্মতি দিয়েছেন, তারা আগামীকাল চলে আসবেন। আম্মু, তুমি কি সত্যি বলছো? সত্যি। আমি খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম। শিমলাও আজ ভীষণ খুশি। আমি রুমে গিয়ে একটা ব্রেক ড্যান্স দিলাম, তারপর ফ্রেশ হলাম। আজ সোমবার আমার বিয়া। ঠেলা সামলাও, আমার মতো পিচ্চি পোলায় আবার বিয়াও করে, ভাবা যায় এগুলা? শিমলা আর আমি বিয়ের পিড়িতে বসলাম। কাজী হোমন্দির পুতে আমারে কবুল কইতে কয়। আমি ভাবতেছি কবুল কমু নাকি আবুল কমু। পাঠক ভাইরা কি বলেন, কোনটা কমু? আরে আমি জানি তোমরা কইবা আবুল কইতে, কিন্তু আমি এত বোকা না। আমি এদিকে আবুল কই আর তোমরা আমার বউ নিয়া ভাগো। এই ধান্দায় আসো তাই? তা হবে না চান্দু, বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আইজা মগো বাসের রাত থুকু বাসর রাত। আমি ছাদের উপরে বসে আছি। আজকে একটু ভয় লাগে কেন? বিয়ের আগেই তো সব শেষ করলাম, তখন ভয় করে নাই, কিন্তু এখন কেন করে? এমন সময় আমার ডেঞ্জারাস পিচ্ছিশালিকা বিতি ছাদে এসে হাজির। কি রে বুইরা খাটাস, কাম তো সারলি, আর আমার মতো সুন্দরী চান্সটাও মিস করলি। এবার যা বাসের ঘরে, আমার বোন তোরে পাশ দেওয়ার জন্য বসে আছে। বিথি ও বিথি, আমার শয়তানের হাড্ডি শালিকা, আমি ভাবতেছি আমার ফ্রেন্ড লিস্টে কিছু স্যাস্টার ফ্রেন্ড আছে যারা সোরের মতো গল্প পড়ে আর সোরের মতো চলে যায়, তাদের সাথে তোর বিয়া দিমু। তুই কি পারবি ওগুলোরে টাইট দিতে? কোষ কি মামা থুক্কু, দুলাগাই থুক্কু দুলা ভাই, পারবো না মানে? একবার আমার উপরে ছাইড়াতে দেখ কি করি। ঠিক আছে, তুই পারতে থাক, আমি বাসর কইরা আহি। দৌড় দিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। ঢুকে দেখে আমার সোনা বউ পুলিশ ম্যাম কোমরে কাপড় বেঁধে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এসে ঠাস ঠাস, আপনারা কি ভাবছেন আমারে চর মারছে? না রে ভাই, তোমরা এমনি একটু বেশি বোঝো। আমার পুলিশ বউ তো ঠাস ঠাস করে দরজা লক করছে। কি রে শ্বশুরের পোলা, এখন তোর আসার সময় হলো? শিমলা প্রচন্ড রেগে ফোঁস করতেছে, মনে হয় এখনই বোম ব্লাস্ট হবে। শোন, দেরি করে আসার অপরাধে 100 বার কান ধরে উদ্বাস করবি, না হয় 100টা লাঠির বাড়ি খাবি। বল কোনটা মানবি? না মানলে তোর বাসর বাদ। আমার সোনা বউ, পুলিশ বউ, আমি তোমার সব শাস্তি মাথা পেতে নিব, কিন্তু বাসর বাদ দিতে পারবো না। কি আর করব, পুলিশ বউয়ের আদেশ। 10 বার উঠবস করতেই পুলিশ বউ বলল, হয়েছে আর করতে হবে না, শাস্তি মওকুফ করা হলো। আমি তো খুশির ঠেলায় আমার পুলিশ বউরে নিয়ে একটা কাপল ড্যান্স দিলাম। তারপর পুলিশ মহাপরিচালক মানে আমার বউরে বললাম, চলো না আমরা অপারেশন বাসর রাত স্টার্ট করি। যা শয়তান, আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার সোনা বউরে, বাসরাতের জামাই পিড়ায় ওনার আবার লজ্জা, ন্যাকামার জ্বালায় বাসি না। তারপর আমি আর আমার পুলিশ গার্লফ্রেন্ড থুকু, এখন তো বউ, ওরে নিয়ে 2 রাকাত দমফল নামাজ পড়লাম। আর টাইম লস না করে বেবি নেওয়ার অপারেশন শুরু করলাম। সকালবেলা কারো রেশমি চুলের ঘ্রাণে আমার ঘুম ভাঙলো। পুলিশিনী বউটা আমায় পাগলি করে দিবে। কি সাহেব, ঘুম ভাঙলো? এখন উঠে হন। না, আগে 2টা পাপ্পি দাও, তারপর উঠবো, না হয় উঠবো না। নো নেভার, রাতে অনেক দিয়েছি, এখন আর হবে না। ওঠো, না হলে পানি ঢেলে দিব। না, আমি পাপ্পি ছাড়া উঠবো না। 2টা দিতে পারবো না, একটা হলে রাজি। রাজি। উম্মুয়া, উম্মুয়া। আজ সকাল বউয়ের চুমু কি ফিলিংস রে বাবা। এবার উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন আমি ভালো একটা জব করি, কতদিন আর বউয়ের পয়সায় খামু, একটা প্রেস্টিজ আছে না। এদিকে শিমলার প্রসব পেইন শুরু হয়েছে। আমরা শিমলাকে নিয়ে হসপিটালে আসলাম। শিমলাকে আইসিইউতে পাঠালাম, আমি সহ বাকি সবাই কাঁদছে। এরই মধ্যে আইসিইউ থেকে একজন ডাক্তার বের হলেন। আমি দৌড়ে তার কাছে গেলাম। ডাক্তার, আমার ওয়াইফের কি অবস্থা? ও ঠিক আছে তো? অবস্থা বেশি ভালো না, আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো। ডাক্তারের কথা শুনে আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। ডাক্তার বললেন, এবার বলুন আপনি কাকে বাঁচাতে চান, সন্তান নাকি স্ত্রী? ডাক্তার, আপনি আমার শিমলাকে বাঁচান। শিমলা বেঁচে থাকলে আমি সন্তান পাবো। আপনি ভেঙে পড়বেন না, আপনার স্ত্রী এবং সন্তান দুইজনেই ভালো আছে। আপনার কিউট একটা কন্যা সন্তান হয়েছে। আমি তো খুশিতে আত্মহারা। আপনি সত্যি বলছেন ডাক্তার? সত্যি। কিন্তু তখন মিথ্যা বললেন কেন? আসলে স্ত্রী বলতে বলেছিল, কিন্তু আমি বলতে পারলাম না, আপনি কষ্ট পাবেন বলে। এখন আপনি আপনার ওয়াইফের সাথে দেখা করতে পারেন। আমি এক দৌড়ে শিমলার কেবিনে প্রবেশ করলাম। দেখি শিমলা বাবুটাকে চুমু খাচ্ছে। আমি শিমলার পাশে গিয়ে মুখ গোমড়া করে বসে রইলাম। কি সাহেব, মন খারাপ কেন? খুশি হননি? তুমি ডাক্তারকে মিথ্যা বলতে বলেছিলে কেন? জানো আমার কত কষ্ট হয়েছিল তখন। সরি, আমার জানুটা আর হবে না। আমি দেখতে চেয়েছিলাম আমার পাগলটা আমাকে কত ভালোবাসে, কিন্তু ডাক্তার সব গোলমাল করে দিল। আমি শিমলার কপালে চুমু খেয়ে বললাম, আর কখনো এমন করবে না। তারপর আমার বাবুটার দিকে তাকালাম। দেখতে অনেক কিউট, একদম মায়ের মতো। ভাবতেছি এইটারেও পুলিশ বানাবো। আপনারা কি কন? ধর, আপনারা বললেও বানাবো আর না বললেও বানাবো। তারপর সবাই এসে আমার বাবুকে করে নিল।
আমার মেয়ের বয়স এখন 3 বছর, একদম মায়ের মতো রাগী, কোলে না নিলেই মাই শুরু করে। পাঠক পাঠিকারা তোমরা মোর মায়াডার লাইগা দোয়া হইল। এখন মুই আহি। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।